বিসমিল্লাহির রহমানির রাহিম। শিক্ষার্থীরা, খান নলেজ পয়েন্টে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা জানো যে খান নলেজ পয়েন্ট ইন্টারমিডিয়েট থেকে মানে একাদশ শ্রেণী থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত সমাজবিজ্ঞান রিলেটেড যাবতীয় প্রশ্নের সমাধান দেওয়ার জন্য তোমাদের পাশে আছে ইনশাল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমাদের সাথে বরাবরের মতোই আমি আছি এমডি আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তোমাদের সামাজিক পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিস্তার পরিমাপ যে অধ্যায়টা আছে। এখানের মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবসময় এই ধরনের প্রশ্ন আসে, এই যে তোমাদের গড় ব্যবধান, হ্যাঁ, প্রশ্নটা যেটাকে আমরা মেইন ডিভিশন বলি, এটাকে আমরা শর্টে এম এবং ডি দ্বারা প্রকাশ করি। মেইন ডিভিশন অর্থ হচ্ছে গড় ব্যবধান, আর আমরা গড় ব্যবধান সূত্রটা লিখতে গিয়ে এম ডি দ্বারা সূত্রটাকে প্রকাশ করি। এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসে আমরা একটু আগে আলোচনা করি, একটু বুঝি। তো যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, আমি আশা করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে পরবর্তী ক্লাসগুলো আপডেট পাওয়ার জন্য। তো এই অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে, গড় ব্যবধান, তারপর গড় ব্যবধান থেকে ব্যবধানাঙ্ক, ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক একই কথা। প্রশ্নটা এরকম হইতে পারে যে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো, কিংবা নিম্ন উপাত্ত থেকে ব্যবধানাঙ্ক কিংবা বিভেদাঙ্ক নির্ণয় করো। আবার আরেকটা প্রশ্ন হয়ে থাকে মানে এই অধ্যায় থেকেই, যে নিম্ন উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। পরিমিত ব্যবধান থেকেও কিন্তু আমরা ব্যবধানাঙ্ক নির্ণয় করি। তো এই অধ্যায়টা একটু বড় অধ্যায়, আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তবে শুরুতে আমি যেটা চাচ্ছি যে আমরা এই অধ্যায়টা নিয়ে আগে বুঝি, এই অধ্যায়টার একটা বেসিক ধারণাটা আমরা নিই। যদি আমরা বেসিক ধারণাটা নিয়ে নেই তাহলে আমরা এই অধ্যায়টা বুঝতে সুবিধা হবে। এই অধ্যায়ের মধ্যেও পূর্ববর্তী অধ্যায়ের যে ম্যাথের সিস্টেমটা, ম্যাথগুলো যে ধরনের ম্যাথগুলো আমরা করছি সেম এই ধরনের ম্যাথই, তবে এখানে যেহেতু ভিন্ন চাইছে, ভিন্ন রকম উত্তর হবে, ভিন্ন রকম সমাধান হবে, ভিন্ন রকম অঙ্ক, কিন্তু অঙ্কের মানগুলো একই। হ্যাঁ, অঙ্ক ভিন্ন কিন্তু মানগুলো একই। তো এখানে যদি প্রশ্ন চাই যে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো, প্রশ্ন চাইছে। এখন গড় ব্যবধান তিন ভাবে করা যায়। গড় ব্যবধান তিন ভাবে করা যায়। প্রথম অবস্থায় গড় ব্যবধান, গড় থেকে গড় ব্যবধান করা যায়। মানে গড় ব্যবধান করতে গেলে আমি আগে গড় করব, তারপরে গড় থেকে গড় ব্যবধান করব। আবার গড় ব্যবধান মধ্যমা থেকে করা যায়, যে মধ্যমা থেকে গড় ব্যবধান, মানে আগে মধ্যমা বের করব, তারপর ওইখান থেকে গড় ব্যবধান বের করব। আবার ৩ নম্বরে গড় ব্যবধান প্রচুরক থেকেও করা যায়। প্রচুরক বের করব, প্রচুরক থেকে গড় ব্যবধান আমরা নির্ণয় করব। এখন প্রশ্ন জাগে, স্যার তাইলে আমাকে তো প্রশ্নে কি বলে দিবে যে গড় থেকে গড় ব্যবধান করো, মধ্যমা থেকে গড় ব্যবধান করো, প্রচুরক থেকে গড় ব্যবধান করো, এগুলো কি বলবে? না, এগুলো বলবে না। জাস্ট বলবে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো কিংবা ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এখন এটা তিনটা পদ্ধতিতে করা যায়। গড় থেকেও গড় ব্যবধান করা যায়, মধ্যমা থেকেও গড় ব্যবধান করা যায়, মধ্যমা থেকেও গড় ব্যবধান করা যায়, আবার প্রচুরক থেকেও গড় ব্যবধান করা যায়। তাহলে গড় ব্যবধান কয়ভাবে করা যায়? ৩ ভাবে। গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়, মধ্যমা থেকেও গড় ব্যবধান নির্ণয় করা যায়, প্রচুরক থেকেও গড় ব্যবধান নির্ণয় করা যায়। এখন গড় থেকে গড় ব্যবধান করলে এই সূত্র প্রয়োগ করব। এই সূত্রটা, এটা আর এটা কিন্তু একই সূত্র। এটা হচ্ছে কি, যখন গণসংখ্যা থাকবে না, শুধু উপাত্ত থাকবে তখন এই সূত্রটা, আর যখন গণসংখ্যা থাকবে তখন এটা। ওই শুধু খালি এফটা অ্যাড হয়েছে, আর কিছু না, কিন্তু জাস্ট এফ এখানে অ্যাড হয়েছে। সেম যদি তুমি চিন্তা করো যে মধ্যমা থেকে গড় ব্যবধান করবে, তাহলে এই সূত্রটা তোমাকে প্রয়োগ করতে হবে। এটার এটা একই সূত্র, যেখানে জাস্ট গণসংখ্যা থাকলে এফ ঢুকে যাবে, গণসংখ্যা না থাকে শুধু উপাত্ত থাকলে এগুলো থাকবে।
আর যদি তুমি চিন্তা করো না আমি প্রচুরক থেকে গড় ব্যবধান করব, তাহলে এই যে এটা তোমাকে ফলো করতে হবে। হ্যাঁ, এটার এটা একই, জাস্ট গণসংখ্যা অ্যাড হলে এফ ঢুকে যাবে, শুধু উপাত্ত থাকলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। গণসংখ্যা থাকলে এই সূত্রটা, আর গণসংখ্যা ছাড়া শুধু উপাত্ত থাকলে আমরা এই সূত্রটা। তো এখন প্রত্যেকটা সূত্রেরই আমি একসাথে ব্যাখ্যা দিয়ে ফেলছি। এখন যখন যে সূত্রটা নিব আমরা এখান থেকে ওই সূত্রর জিনিসগুলা নিয়ে নিব। যেমন এখানে এই সূত্রটা আমি যদি লিখতে চাই, ব্যাখ্যা করতে চাই, যেমন এমডি হচ্ছে গড় ব্যবধান। যদি আমি গড় থেকে করতে চাই তাহলে এক্স বার মানে গাণিতিক গড়। যদি আমি চিন্তা করি না আমি মধ্যমা থেকে করব তাহলে আমি এমইটা বসাবো, এমই মানে মধ্যমা। আর যদি চিন্তা করি না আমি প্রচুরক থেকে করব তাহলে আমি এমউটা মধ্যমা লিখবো। মানে তুমি যেটা থেকে করবে, জাস্ট এখানের তিনটার মধ্যে শুধু পরিবর্তন হবে। গড় থেকে করলে এটা লিখবে, মধ্যমা থেকে করলে এটা লিখবে, প্রচুরক থেকে করলে এটা লিখবে, বাকিগুলা লাগবে না। আর এই যে নিচের গুলো আছে এগুলো সবগুলোতেই বসবে। এটা সমষ্টি চিহ্ন, এটা হচ্ছে এক্স মানে উপাত্ত, হ্যাঁ, যে উপাত্তগুলো থাকবে, এটা তো গণসংখ্যা। আর এই চিহ্নটাকে বলে আমরা পরম মান চিহ্ন। আমরা 9-10 এ অনেক গণিত করেছি, এখানেও পরম মান ছিল। এই পরম মান চিহ্ন, আর এটা তো হচ্ছে n মানে মোট উপাত্ত সংখ্যা। তো আমরা যে সূত্র লিখবো ওই সূত্রতে যা আছে এখান থেকে তা নিব, হ্যাঁ, কারণ আমরা জানি সূত্রের ব্যাখ্যা দেওয়া লাগে। শিক্ষার্থীরা আবারও বলছি যে আমরা গড় ব্যবধান ৩ পদ্ধতিতে করতে পারি। গড় থেকে করতে পারি, মধ্যমা থেকে করতে পারি, প্রচুরক থেকে করতে পারি। তাইলে আমি গড় থেকে করতে গেলে আমাকে গড় জানতে হবে। গড় নির্ণয় করাটা জানতে হবে। তো গড় নির্ণয়টা কিভাবে করতে হবে? আমার গড়ের যে ক্লাসগুলো আছে বিগত মানে আগের অধ্যায়গুলো ওইখান থেকে দেখে আসবে। কেউ যদি চিন্তা করো মধ্যমা থেকে গড় ব্যবধান করব, তাহলে আগে তোমাকে মধ্যমা জানতে হবে। মধ্যমাটা আমার মধ্যমার ক্লাস থেকে জেনে নিবে। প্রচুরক থেকে যদি গড় ব্যবধান করতে চাও তাহলে প্রচুরকের যে অধ্যায়টা আছে আমার এখান থেকে আগে প্রচুরক জানতে হবে, তারপর তোমাকে গড় ব্যবধান তৈরি করতে হবে। তাইলে আমরা জানি যে গড় ব্যবধান ৩ নিয়মে করা যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে তোমাদের প্রশ্ন স্যার, প্রশ্নেতে বলে দিবে আমি কোন নিয়মে করব। আমার কাছে তো মনে হয় যে গড় দিয়ে করলে অনেক সুবিধা হবে। হ্যাঁ, প্রশ্নে কোনো কিছু বলবে না, প্রশ্নে বলবে গড় ব্যবধান, তাইলে তুমি গড় দিয়ে করলেই চলবে, শুধু এই সূত্রটা দিয়ে তুমি করতে পারবে। মধ্যমা দিয়ে করতে হবে না, প্রচুরক দিয়ে করতে হবে না। যেহেতু ৩ নিয়মে করা যায়, আমি এখানে ৩ টা নিয়ম তোমাকে উল্লেখ করে দিলাম। তবে as you wish, তুমি যেই নিয়মে করতে চাও ওই নিয়মে করলেই হবে। হ্যাঁ? উত্তর একই হবে। উত্তর মানে একই হবে। হ্যাঁ? উত্তর কোনো ভিন্ন হবে না। উত্তর একই হবে। তবে আমার যেটা সাজেস্ট করি যে গড় থেকে গড় ব্যবধান তৈরি করলে সহজ। মানে গড় দিয়ে করলে মানে অঙ্কটা ছোট হয়, বেশি বড় হয় না। এক্ষেত্রে আমরা গড় দিয়ে করব। হ্যাঁ? আমি তোমাদেরকে ৩ নিয়মে দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। তবে আমি সাজেস্ট করব তোমরা এই ১ নং যে নিয়মটা আছে, এই ১ নং নিয়মটা, এই নিয়মটাই তোমরা ফলো করবে। এই নিয়মটা করতে অনেক সহজ হয়। হ্যাঁ? চলো আমরা পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, এটা একটু বোঝার বিষয়। হ্যাঁ? এটা আমরা আশা করব সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। আমরা প্রথম স্লাইডে আলোচনা করছি যে গড় ব্যবধানটা ৩ নিয়মে করা যায়। মধ্যমা থেকে, গড় থেকে, প্রচুরক থেকে। তো সেম এখানেও যখন এখানে কিন্তু দেখো ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক, হ্যাঁ? ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক একই কথা। অনেক সময় অনেক শিক্ষার্থী ও বাসায় পড়ছে ব্যবধানাঙ্ক কিন্তু পরীক্ষাতে আসছে বিভেদাঙ্ক। সে কনফিউজড হয়ে যায় কি দিব? ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক একই কথা। তো এখন প্রশ্নের মধ্যে অনেক সময় চাইতে পারে যে নিম্ন উপাত্ত থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তখন ব্যবধানাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে যে মানটা দেয়া থাকবে এটাকে আমরা গড়, মধ্যমা বা প্রচুরক যেকোনো একটা করতে হবে। আমি যদি প্ল্যান থাকি, কারণ মানে আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো আমি গড় থেকে করব। এখন যদি আমাকে প্রশ্ন বলছে ব্যবধানাঙ্ক নির্ণয় করো, তা আমাকে কি করতে হবে? শুরুতে আমি যদি গড় দ্বারা শুরু করি তাহলে আগে গড় বের করব, তারপরে গড় ব্যবধান বের করব, তারপরে ব্যবধানাঙ্ক বের করব। এখন আমি যদি চিন্তা করি যে না আমি মধ্যমা দিয়ে করব, তাহলে আমি আগে মধ্যমা বের করব, তারপরে মধ্যমা থেকে গড় ব্যবধান বের করব, তারপর ওই মানটা দিয়ে ব্যবধানাঙ্ক বের করব। আমি যদি চিন্তা করি না আমি প্রচুরক দিয়ে করব, তাইলে আগে আমাকে প্রচুরক বের করতে হবে, প্রচুরক থেকে গড় ব্যবধান বের করতে হবে এবং তা থেকে ব্যবধানাঙ্ক বের করতে হবে। মানে এখানে ৩টা ধাপ অতিক্রম করতে হবে। যদি প্রশ্নে গড় ব্যবধান বলে তাহলে আমি গড় আর গড় ব্যবধান শেষ, মধ্যমা গড় ব্যবধান শেষ, প্রচুরক গড় ব্যবধান শেষ। কিন্তু এখানে যদি আমাকে ব্যবধানাঙ্ক বলে তাহলে আমাকে আরেকটা ধাপ আগাইতে হবে। আর ওই ধাপটা যে আগাবো এই ধাপটার সূত্রটা হচ্ছে এটা।
হুম? এই ধাপটার সূত্রটা হচ্ছে এটা। দেখো তোমরা সূত্র যদি পাশাপাশি নাও তাইলে বুঝবে এটা তো হইলো গড় ব্যবধান, না? আর এই যে এমডি টা হচ্ছে মেইন ডিভিশন, মানে সরি এটা হচ্ছে গড়। গড় বের করলাম আমরা এই যে এক্স বারের সূত্রটা নিয়ে গড়। তারপর এটা হলো গড়ের মানে চিহ্ন। তারপর দেখো এমডি মানে কি গড় ব্যবধানের চিহ্ন। হ্যাঁ? এখানে দেখো এমই মানে কি মধ্যমা, আর এমডি এমই হচ্ছে কি মানে ওই যে মধ্যমা থেকে যে গড় ব্যবধান বের করবে এটার সূত্র, মানে এটার সিম্বল। তারপরে আমি যদি প্রচুরক তোমরা এমও বুঝোই, কিন্তু যখন প্রচুরক থেকে তুমি গড় ব্যবধান করবে তাহলে এমডি এমও। যখন আমি ব্যবধানাঙ্ক বের করব, এই যে কোএফিসিয়েন্টের সিটা চলে আসবে এখানে, এই যে সি 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 এখানে বসে যাবে। আমরা যখন একটা অঙ্ক করব পরবর্তী ক্লাসে তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে এটা তো এতটুকু মাথায় রাখবো যে ব্যবধানাঙ্কটা যেরকম গড় ব্যবধান ৩ নিয়মে করা যায়, ব্যবধানাঙ্কর ৩ নিয়মে করা যায়। হ্যাঁ? তুমি যদি গড় দ্বারা করতে চাও তাহলে সবগুলো গড় দিয়ে করবে। গড় বের করবে, গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক। তুমি যদি মধ্যমা চিন্তা করো তাহলে মধ্যমা বের করবে, মধ্যমা থেকে গড় ব্যবধান বের করবে, তারপর ব্যবধানাঙ্ক। তুমি চিন্তা করো প্রচুরক থেকে করবে তাহলে আগে প্রচুরক তৈরি করবে, তারপর গড় ব্যবধান, তারপর ব্যবধানাঙ্ক। আমি এখানেও সাজেস্ট করি যে এরকম আমি আগের স্লাইডে গড় ব্যবধানের স্লাইডে বলছিলাম যে আমরা এই মানে গড় থেকে গড় ব্যবধান করব। এখানেও তোমাদেরকে বলবো যে গড় থেকে গড় ব্যবধান, তা থেকে ব্যবধানাঙ্ক তৈরি করবে। অযথা মধ্যমা প্রচুরকে যাওয়ার কোনো দরকার নাই। তবে আমি তিনোটাই তোমাদেরকে বুঝাবো। তবে দিন শেষে তোমাদের কাছে মনে হবে যে এটাই সহজ মনে হচ্ছে। হ্যাঁ? তো এরকম এই যে এখানে ব্যাখ্যা কিন্তু আমি তিনোটা সূত্রের ব্যাখ্যা একসাথে নিয়ে আসছি। হুম? তোমার যখন এটা লিখলে তো তোমাকে এখানে যে এখানে এক্স বার মানে গাণিতিক গড়, তারপরে এমডি গড় ব্যবধান, তারপর সিএমডি ব্যবধানাঙ্ক। আর তুমি যখন মধ্যমা দিয়ে শুরু করবে তাহলে তো গাণিতিক গড়টা বাদ দিবে, মধ্যমা লিখবে, গড় ব্যবধান এবং ব্যবধানাঙ্ক। যখন প্রচুরক লিখবে তাহলে প্রচুরক, গড় ব্যবধান, ব্যবধানাঙ্ক, বাকিগুলো লাগবে না। তো আগে আমাকে এই জায়গাটা না বুঝলে কিন্তু আমি অঙ্ক একদম বুঝবো না। তবে আমরা স্যার মাথাটা তো আওলাই গেল। তবে আমরা যখন এই সবগুলা মানে এই ম্যাথ ব্যবহার করে গণিতগুলো করব পাট, পাট করে, তাহলে একদম সহজ হয়ে যাবে। আশা করি পরবর্তী ক্লাসগুলো দেখলে তোমার কনফিউজড গুলো দূর হয়ে যাবে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে আমরা এই অধ্যায়ে যে অঙ্কগুলো করব, এই তোমার গড় ব্যবধান, হ্যাঁ? এখানে ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক যে ম্যাথগুলো করব, পরিমিত ব্যবধান, হ্যাঁ? বেধাঙ্কও করব কিন্তু, হ্যাঁ? তোমরা একটু মাথায় রাখো, ব্যবধানাঙ্ক বিভেদাঙ্ক এক কথা। বেদাঙ্ক মানে শুধু বেদাঙ্ক যদি থাকে, বেদাঙ্ক থাকে, এটা অন্য কথা, কিন্তু এটা অন্য সূত্র, অন্য নিয়ম, হ্যাঁ? পরিমিত ব্যবধানের সাথে মিল আছে ওইটার। কিন্তু ব্যবধানাঙ্ক বিভেদাঙ্ক কিন্তু দুইটা এক। আর বেধাঙ্ক এটা অন্য একটা ম্যাথ, হ্যাঁ? এই জিনিসটা একটু মাথায় রাখবে। এই অধ্যায়ে কিন্তু আমরা এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। তো দেখো আমাদের এই অধ্যায়ে যে ধরনের মানগুলো ব্যবহার করব, এই ৩ ধরনের মানই আমরা বিগত অধ্যায়ে যে মানগুলো, এর আগের অধ্যায়ে যে মানগুলো ব্যবহার করছি, যে ধরনের মানগুলো ব্যবহার করছি, এখানেও কিন্তু এই ধরনের মানগুলো ব্যবহার করব। যেমন এখানে আছে গণসংখ্যা ছাড়া শুধু উপাত্ত, শুধু চলক। এখানে আছে যে এই তোমার মানে শ্রেণী ছাড়া উপাত্ত আছে, সিঙ্গেল উপাত্ত আছে, গণসংখ্যা আছে। আর এখানে শ্রেণী ব্যক্তি সহ গণসংখ্যা দেওয়া আছে, হ্যাঁ? এই ৩ টাইপের মেথড কিন্তু আমরা ব্যবহার করব। কিন্তু এখানেও ব্যবহার করব ভিন্ন সূত্রে। আগের অধ্যায়ে ব্যবহার করছি, ওইখানে ব্যবহার করছিলাম আমরা গড়, মধ্যমা, প্রচুরক। কিন্তু এখানে ব্যবহার করব কিন্তু গড় ব্যবধান। এখানে ব্যবহার করব ব্যবধানাঙ্ক। এখানে ব্যবহার করব পরিমিত ব্যবধান, মানে ব্যবধান। এখানে ব্যবহার করব ভেদাঙ্ক। হ্যাঁ? ৪-৫ টা নিয়ম আছে, এখানে আমরা বের করব। তবে ধারাবাহিকভাবে যদি আমরা দেখি খুবই সহজ, খুবই ইজি, হ্যাঁ? এটা নিয়ে কোনো ধরনের ডাউট হওয়ার কিচ্ছু নাই। খুবই সহজ। তবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে। এখনো যারা সাবস্ক্রাইব করো নাই পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য, আমি আশা করব ইনশাআল্লাহ তোমরা সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথে থাকবে। তো আজকে জাস্ট আমরা খালি সূত্রের ব্যাখ্যাটা আলোচনা করছি। আজকে আমরা ম্যাথ করব না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে গড় ব্যবধান মানে গড় থেকে কিভাবে গড় ব্যবধান তৈরি করা যায়, ব্যবধানাঙ্ক তৈরি করা যায়, আমরা এগুলো আলোচনা করব, হ্যাঁ? তো আশা করব তোমরা সাথে থাকবে। তো আজকে আমরা কোনো ধরনের ম্যাথ করব না। জাস্ট আজকের বিষয়টা ছিল আমরা এই যে সূত্রগুলোর ব্যাখ্যা এবং কোন ধরনের মানগুলো আমাদের এই অধ্যায় থেকে আসে পরীক্ষাতে, কোন টাইপের অঙ্ক আসে, এগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা আমি আবারও বলছি, যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলেই কিন্তু তোমাদের পক্ষে
এই অঙ্কগুলোকে সলভ করা সম্ভব। আর সূত্রগুলো আয়ত্ত না করতে পারলে কিন্তু সম্ভব না। আর কিভাবে আমরা আয়ত্ত করব? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমাদের প্রত্যেকটা বইয়ের পেছনের প্রত্যেকটা অধ্যায়ের পিছনে বিগত সালের অনেক প্রশ্ন থাকে। আমরা এগুলো দিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কোন জায়গায় যদি আটকা পড়ে যাও, বুঝতে সমস্যা হয়, আমাকে নক করতে পারো। আমি চেষ্টা করব তোমাকে একটা ভিডিওর মাধ্যমে সলভ করে দেওয়ার জন্য। হ্যাঁ? তো অবশ্যই শিক্ষার্থীরা আশা করব খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে। কারণ অনেক শিক্ষার্থী আমাদের সাথে অনলাইন ব্যাচেও যুক্ত আছে। তারপরে দেখা যায় অফলাইন ব্যাচেও যুক্ত আছে। তো আর তোমাদের জন্য তো আছেই। মানে একদম ফ্রি ক্লাস বলতে পারো, হ্যাঁ? এগুলো একদম ফ্রি ক্লাস। তো যেকোনো ধরনের সমস্যা তোমরা খান নলেজ পয়েন্টে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। পরবর্তী আমরা কোনো একটা ম্যাথ নিয়ে আমরা তোমাদের কাছে উপস্থিত হব। আর ম্যাথটা যখন আমরা আলোচনা করব, দেখাবো, তখন তোমাদের কনফিউজ দূর হয়ে যাবে। তখন মনে হবে অনেক সহজ মনে হবে। তো শিক্ষার্থীরা, আজকের মতো ইনশাআল্লাহ 23তম ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমরা 24তম ক্লাসে একটা পূর্ণাঙ্গ ম্যাথের সলভ নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হব। তখন তোমাদের কনফিউজ দূর হয়ে যাবে, মনে হবে অনেকটাই সহজ। তবে তোমরা এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।